দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে কেরানীগঞ্জ ও যশোরে সংঘর্ষের মাঝে পড়ে শিশুসহ 2 জন নিহত, ভোলায় সাংবাদিক গুলিবিদ্ধ। আমি এবং আফজাল ভাই এনটিভির আমরা দুইজন একসাথে দাঁড়ায় কথা বলতেছিলাম, এমন সময় হঠাৎ করে একটা আওয়াজ হইলো, তাকে দেখি যে আফজাল ভাই প্রায় গুলি লাগছে। কয়েকটি জায়গায় জাল ভোটের অভিযোগে ভোট বর্জন, 3 প্রিজাইডিং অফিসার আটক। অনৈতিকভাবে সিল পিটানোর অভিযোগে সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে আমরা গ্রেফতার করতে বাধ্য হয়েছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি রঞ্জন শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা বারবারই উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে বললেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দারিদ্র্য দূর করার ঘোষণা। বিমানবন্দরের নিরাপত্তা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির বৈঠক। বাংলাদেশ সরকারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ। তনু হত্যার বিচার দাবিতে আজও রাজধানীতে বিক্ষোভ। অস্বাভাবিক মৃত্যুর পর ময়না তদন্তের আগেই নষ্ট হয়ে যায় বেশিরভাগ আলামত, বলছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। স্কুল পর্যায়ে অতিরিক্ত পরীক্ষার চাপে বিপর্যস্ত শিক্ষার্থীরা, আগ্রহ হারাচ্ছে জ্ঞানার্জনে। আধুনিক শিক্ষা পদ্ধতি চালুর পরামর্শ শিক্ষাবিদদের। এবং ওয়ার্ল্ড টি-20-র দ্বিতীয় সেমিফাইনালের সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে ভারত ওয়েস্ট ইন্ডিজ। আলোচনার কেন্দ্রে কোহলি গেইল দ্বৈরথ। ঢাকার কেরানীগঞ্জ ও যশোরে 2 প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের মাঝে পড়ে এক শিশুসহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছে বেশ কয়েকজন। এছাড়া কয়েকটি স্থানে জাল ভোট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ভোট বর্জন সহ বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। যশোর চূড়ামনকাটি ইউনিয়নে জাল ভোট দেওয়ায় সহযোগিতা করায় 3 প্রিজাইডিং অফিসারকে আটক করে পুলিশ। এছাড়া কুমিল্লায় ভোট কেন্দ্রের পাশ থেকেই বিপুল পরিমাণ বিস্ফোরক সহ 14 জনকে আটক করা হয়। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের সদর উপজেলা জেএনজি কলেজ কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীদের সংঘর্ষ বেঁধে যায়। এ সময় র্যাব, পুলিশ ও বিজিবি কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় আহত হয় 3 জন। এ খবর সংগ্রহ করতে গেলে সময় টিভি রিপোর্টার ও চিত্র সাংবাদিককে লাঞ্ছিত করা হয়। নোয়াখালীর কোম্পানিগঞ্জের সিরাজপুর ইউনিয়নের শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ঢুকে পোলিং অফিসারদের মারধর করে ব্যালট বাক্স ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। একই পরিস্থিতি ঘটে রামপুর ইউনিয়নের আল মোবারক প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধাওয়া করে ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোলার রাজাপুরে 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন এনটিভির জেলা প্রতিনিধি। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পরে মাদারীপুরের খতমাঝি ইউনিয়নের কুন্তিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত 8 জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। যশোরের চূড়ামনকাটি ইউনিয়নের জাল ভোট দেয়ায় সহযোগিতা করার অভিযোগে একটি কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করেছে পুলিশ। কাশিমপুর ইউনিয়নে একই অভিযোগে একজন প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করেছে স্ট্রাইকিং ফোর্স। এছাড়া নোয়াপাড়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় হাসান আলী নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে চূড়ামনকাটিতে 2টা কেন্দ্রে অনৈতিকভাবে সিল পিটানোর অভিযোগে সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে আমরা গ্রেফতার করতে বাধ্য হয়েছি এবং তার বিরুদ্ধে নির্বাচন কমিশন আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া সেটা আমরা নিচ্ছি। কুমিল্লার বরুড়া উপজেলার 13 নং আদ্রা ইউনিয়নের পেরপেটি ভোট কেন্দ্রের পাশের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য এবং এক প্রার্থীর ছেলে সহ 16 জনকে আটক করা হয়। নাশকতার উদ্দেশ্যে তারা জড়ো হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। ইসমাত জাহান, সময় সংবাদ। দর্শক, এই মুহূর্তে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের মধুরচক কেন্দ্রে আছেন আমাদের রিপোর্টার মুজাহিদ শুভ। সকালে সংঘর্ষের খবর জানতে এখন সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শুভ।
রঞ্জন, আপনি জানেন আমি এখন দাঁড়িয়ে আছি কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের মধুরচর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে কিন্তু সকাল 10টার দিকে কিন্তু এক সংঘর্ষে কিন্তু 10 বছরের একটি শিশু এখানে নিহত হয়। আপনি যেটা দেখতে পাচ্ছেন যে মধুরচর ইউনিয়নের মধুরচর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পরিস্থিতি কিন্তু একটু থমথমে। আমরা আসার পর প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে সকাল 10টার দিকে আওয়ামী লীগের একজন সমর্থক রানা মোল্লা সে জাল ভোট দেওয়ার জন্য কেন্দ্রে প্রবেশ করে, কিন্তু সেই কেন্দ্রে প্রবেশ করার সময় সে ভোট দিতে ব্যর্থ হয়। এখানে ছিলেন হচ্ছে পুলিশের সদস্যরা, তাদের কিন্তু তাকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সে ফাঁকা গুলি ছোড়ে। এই গুলি ছোড়ার এক পর্যায়ে ভোট দিতে আসা একজনের ছেলে শুভ কাজী নামে 10 বছরের একটা ছেলে, সে কিন্তু এই স্কুলেরই ছাত্র 4র্থ শ্রেণীর ছাত্র মধুরচর প্রাথমিক বিদ্যালয়ের, এবং সে এখানে গুলিতে নিহত হয়। এবং আরো একটি কথা জানিয়ে রাখি যে এইখানে যে কেন্দ্রটি রয়েছে এটি মূলত বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছে সেই প্রার্থীর নিজস্ব এলাকা, এবং এই এলাকায় কিন্তু জাল ভোট দিতে এসে কিন্তু এই ঘটনাটি ঘটে। এবং এই ঘটনা ঘটার পরে আমরা দেখেছি যে বিজেপির এখন 3 প্লাটুন সদস্য কিন্তু এখানে তারা উপস্থিত হয়েছেন, এবং র্যাবের সদস্যদেরকে আমরা দেখেছি, এবং বিপুল পরিমাণ পুলিশও কিন্তু এখানে মোতায়েন রয়েছে। তাহলে আমরা জেনেছি যে এখন পরিবেশ এখন কিছুটা স্বাভাবিক, এবং পেছনে দেখতে পাচ্ছেন যে ভোট গ্রহণ কিন্তু চলছে। তো রঞ্জন, এই ছিল এখানকার সবশেষ খবর। সকালে সংঘর্ষের পর কেরানীগঞ্জের মধুরচর কেন্দ্র থেকে সেখানকার খবর জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। এর আগে সকাল 8টা থেকে দ্বিতীয় ধাপে সারা দেশে 639টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল 4টা পর্যন্ত। সকালে ভোট গ্রহণ শুরুর আগেই কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়ান ভোটাররা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়তে থাকে। এ সময় নির্বাচনী এলাকাগুলোতে ভোটার ও প্রার্থী সমর্থকদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আমাদের রিপোর্টার ও ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জের 2টি উপজেলার 18টি ইউনিয়নে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বৃষ্টির মধ্যেই সকাল থেকে ভোটাররা কেন্দ্রগুলোতে ভোট দিতে আসেন। প্রতিটি কেন্দ্রেই ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। খুবই মজা লাগতেছে, ঠিক আছে, বোঝা নাই তো আগে প্রথম ভোট কিরকম লাগে, আর খুবই ভালো লাগতেছে। আমি ভোট মাইসে দিয়ে হালাই যে সময় আসি আমার ভোট দিয়ে হালাইছে। সকাল থেকেই চট্টগ্রামের 3টি উপজেলার 30টি ইউনিয়ন পরিষদের ভোট কেন্দ্রগুলোতে লাইন ধরে ভোটাররা ভোট দেন। ভোটারদের পাশাপাশি প্রার্থীদের মাঝেও ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। নির্বাচনে যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় প্রস্তুত আছে পুলিশ ও র্যাবের যৌথ বাহিনী। আমি সকাল থেকে নির্বাচনী এলাকাটা মুভ করতেছি, তবে আমি এখানে আমাদের একজন ম্যাজিস্ট্রেটকে ফুল টাইম রেখেছি যাতে নির্বাচন সুষ্ঠু সোনাইছড়িতে অন্তত যেহেতু অভিযোগ করছে এখানে সুষ্ঠু নির্বাচন হয়। একই অবস্থা গাজীপুরের কালীগঞ্জেও। নতুন ভোটারদের উপস্থিতিতে সরগরম ছিল ভোট কেন্দ্রগুলো। পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই প্রথম ভোট দিয়ে খুব ভালো লাগছে, আর সুষ্ঠু নির্বাচন হয়েছে। আশা করি শেষ পর্যন্ত আমরা এইভাবে ইনশাল্লাহ ভোট গ্রহণ আমরা চালিয়ে নিতে পারবো শান্তিপূর্ণভাবে। আমরা এলাকার সবার সহযোগিতা কামনা করতেছি। শান্তিপূর্ণভাবে চলছে সিলেটের 2 উপজেলার 13টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ভোট দিচ্ছি সুন্দরভাবে, না কোনো বাধা দিছে না, এখন কোনো বুথের মাঝে গেলে বাধা রাখাও নাই। বিজিবি সহ আমাদের স্ট্যান্ড বাই পুলিশ আছেন, যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা এখানে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। ময়মনসিংহের প্রতিটি কেন্দ্রেই প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় উৎসবের আমেজ বিরাজ করছে ভোটার ও সমর্থকদের মাঝে। সুষ্ঠু, সুন্দর এবং ঠান্ডা পরিবেশ। আশা করি সারাদিন সুন্দর সুষ্ঠুভাবে ভোট নির্বাচন করতে পারবেন। এদিকে রংপুরেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়া কুমিল্লা ও জামালপুর সহ দেশের 47টি জেলার 639টি ইউনিয়ন পরিষদে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। দর্শক, নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে মুন্সিগঞ্জের শ্রীনগরের আটপাড়া ইউনিয়নে আছেন রিপোর্টার রাশেদ লিমন ও চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নে আছেন রিপোর্টার কমল দে। প্রথমেই যাচ্ছি রাশেদ লিমনের কাছে। লিমন,
মোটরসি আসলে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটনার খবর পেলেও আমি যে এই মুন্সিগঞ্জ যে আছি এবং মুন্সিগঞ্জে প্রায় 18টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে, এখানে কিন্তু আসলে আমি প্রত্যেকটি জায়গায় যখন গিয়েছি আমি কিন্তু দেখছি মোটামুটি খুব শান্তিপূর্ণভাবে, যেভাবে বলে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু আসলে এখানে এই যে নির্বাচনে আসলে বাধা সেধেছে আসলে বৃষ্টি। আমি সেই 12টার পর থেকে 12টা নাগাদ যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি কিন্তু আসলে এখনো চলছে। কিছুক্ষণ আগে আসলে বৃষ্টিটা থেমে যাওয়ার কারণে, আর আপনি জানেন যে দুপুর নাগাদ আসলে নির্বাচনে একটু যারা ভোটার আছেন ভোটারদের উপস্থিতি একটু কমে গেলেও কিন্তু আসলে 2টার পরে ভোটার উপস্থিতি আবার বাড়তে থাকে। কিন্তু আসলে এখন যে বৃষ্টির যে অবস্থা এখানে আসলে আমি এই যে কেন্দ্রটিতে আছি এখানে কিন্তু আসলে যে জায়গা সংকুলনের খুব অভাব, যে কারণে আসলে মানুষজন বৃষ্টির কারণে এখানে ভোটারদের যে বললাম যে কিছুক্ষণ আগে একটু বৃষ্টি কমে গিয়েছিল, কিন্তু বৃষ্টি কমার পরেও ভোটাররা যারা এসেছে এখানে তারা কিন্তু আসলে বিপদে পড়েছে, কারণ তাদের এখানে আসলে ওভাবে ঠিকমতো দাঁড়ানোরও জায়গা নেই। কাজেই তবে সবচেয়ে ইতিবাচক দিক যেটা আসলে এত কিছুর পরেও এত বৃষ্টি এবং এত বলা যায় ঝড়ের মতো হয়েছে কিছুক্ষণ আগে, এত কিছুর পরেও কিন্তু আসলে ভোটাররা তারা কিন্তু ভোট দিতে আসছেন। কিন্তু এর মূল কারণটা কিন্তু আসলে আমরা কিন্তু এই যে মুন্সিগঞ্জে এবং মুন্সিগঞ্জে যে 18টি ইউনিয়ন পরিষদ আছে আমরা কিন্তু এখানে আসলে কোথাও কোনো ধরনের সহিংসতা বা কোনো অপ্রীতিকর ঘটনার ঘটতে দেখিনি। আর যে কারণে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকার কারণেই ভোটাররা আসলে ভোট দিতে এই ভোট কেন্দ্রগুলিতে ভিড় জমিয়েছিল। তো তারপরও তারা আশা করছেন যে, আমি প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছি যে তারা বৃষ্টি কমলে বা বেলা আর একটু বাড়লে 2টা-4টার আগে হয়তো বা আরেকবার একটু ভোটারদের চাপ আসতে পারে। তো মোটরসি এই ছিল এখনকার মতো আমার কাছে এখান থেকে সব শেষ। চট্টগ্রামে আছে সহকর্মী কমল দে, এখন সেখানকার খবর জানতে চলে যাচ্ছি কমলদের কাছে। ধন্যবাদ লিমন। চট্টগ্রামে যে 3টি উপজেলায় আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সন্দ্বীপ, সীতাকুণ্ড এবং মিরসরাই, এক্ষেত্রে আমরা সকাল থেকে দেখেছি সীতাকুণ্ডে যে সংঘাতপূর্ণ পরিস্থিতি থাকলো তার পুরোপুরি একটা উল্টো চিত্র দেখলাম আমরা মিরসরাইতে। মিরসরাই যে 9টি ইউনিয়ন রয়েছে আজকে নির্বাচন হচ্ছে আমরা দেখেছি সেখানে কিন্তু অনেকটা উৎসুমুখর বা স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণ চলছে। আমরা দেখেছি সকাল থেকে যেমন দীর্ঘ লাইন ছিল, এখন পর্যন্ত আমরা দেখেছি যে এখনো কিন্তু লাইনে অপেক্ষা করছে ভোটাররা। বিশেষ করে এখানে যারা সাধারণ সদস্য কিংবা চেয়ারম্যান প্রার্থী রয়েছেন তারা চেষ্টা করছেন বাইরে থেকে ভোটারদেরকে এনে যাতে তারা ভোটটি যাতে নিজের পক্ষে নিতে পারে সেই অনুযায়ী কিন্তু চেয়ারম্যান এবং যারা মেম্বার সদস্য পদপ্রার্থী রয়েছেন তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি বেশ কয়েকজন এখানকার যারা মেম্বার রয়েছেন তারা গ্রামে বা গ্রামের বাড়িতে গিয়ে যারা ভোটারদেরকে আনার চেষ্টা করছেন কেন্দ্রের মধ্যে। একটি কথা বলে রাখি, সীতাকুণ্ডে যেরকম আমরা সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্রের মধ্যে কিন্তু আমরা সংঘাতের খবর পেয়েছিলাম বা সংঘাতের খবর আমরা জানিয়েছিলাম, কিন্তু মিরসরাই দেখছি আমরা তার ভিন্ন চিত্র। মিরসরাই থেকে তেমন কোনো এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং বা আমরা দেখিনি। তবে একটা বিষয় সন্দ্বীপও কয়েকটি কেন্দ্রের মধ্যে ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এক্ষেত্রে আমরা কথা বলেছিলাম এখানকার যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে তারা বলছেন যে আওয়ামী লীগ থেকে দাবি করছে বিএনপি প্রার্থীরা তেমন মাঠে ছিল না বলে তারা হয়তো তেমন কিছু করতে পারেনি এবং অনেক কেন্দ্রে বিএনপির এজেন্টরা ছিল না। এক্ষেত্রে আমরা মিরসরাই দেখেছি বেশ কিছু কেন্দ্রের মধ্যে ঘুরে একটি কেন্দ্রের মধ্যে 6টি বুথ থাকলো, সেখানে মাত্র দেখা গেছে 2জন বিএনপির এজেন্ট রয়েছে বা বাকি 4টি বুথে কোনো বিএনপির এজেন্ট ছিল না। ঠিক যেমন যে আমি এখন যে স্কুল দাঁড়িয়েছি রঘুনাথপুর হাজী সুলতান আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানেও আমরা দেখেছি কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এবং এখানে কিন্তু দেখেছি এখন পর্যন্ত আপনি দেখতেন দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করছে ভোটাররা ভোট দেওয়ার জন্য। আমি জানি যে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত এ ধরনের দীর্ঘ লাইন ছিল, এরপরে কিন্তু দীর্ঘ লাইন কমতে থাকে, এরপর ভোটাররা আবার আসতে শুরু করছে দুপুরের পরে। এখন যেহেতু রোদ অনেকটা কমে এসেছে এবং ভোটার আশা করছে যারা প্রার্থী রয়েছেন বা যারা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন তারা আশা করছেন হয়তো বেলা গড়ানোর সাথে সাথে রোদ কমে আসলে ভোটার সংখ্যা আরো কিছু বাড়বে। তো এখন পর্যন্ত বলা যায় অনেকটা কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই মিরসরাই উপজেলা 9টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। তো এখন মোটরসি আমার কাছে এই ছিল চট্টগ্রামের মিরসরাই থেকে সর্বশেষ। দর্শক, মুন্সিগঞ্জ থেকে রাশেদ লিমন এবং চট্টগ্রাম থেকে সহকর্মী কমল দে জানাচ্ছিলেন দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের সবশেষ খবরাখবর। প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর নয়াপল্টনে মহাসচিব হওয়ার পরে সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন। এ সময় দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে সারা দেশে সন্ত্রাসের রাজত্ব চলছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। সমস্ত প্রতিহিংসা বাদ দিয়ে, সমস্ত নির্যাতন বাদ দিয়ে, নিপীড়ন বাদ দিয়ে আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানের সাড়া দিয়ে আলোচনার মধ্য দিয়ে
অতি দ্রুত একটি নির্বাচন যেটা অবাধ ও সুষ্ঠু হবে, সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে হবে এবং সকলের কাছে গ্রহণযোগ্য হবে, এই ধরনের একটি নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেশের যে রাজনৈতিক সংকট চলছে সেই সংকটের অবসান করে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সারা বাংলাদেশে এখন একটা ত্রাসের রাজত্ব চলছে। আপনারা জানেন আজকেও একটি নির্বাচন চলছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন দ্বিতীয় দফা। সেই নির্বাচনে ইতিমধ্যেই আমরা খবর পেয়েছি কেরানীগঞ্জে একজন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছে। এদিকে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, গণহত্যার আন্দোলন চালানোর পর বিএনপি নেত্রী এখন ছদ্মাবরণে জনগণের কাতারে শামিল হতে চাইছেন। তাদের এই চক্রান্তের ব্যাপারে জনগণকে সজাগ থাকতে হবে। রাজধানীর কাকরাইলে স্বাধীনতা দিবসের এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। 1971-এ তারা যেভাবে গণহত্যা চালিয়েছিল, তাদের আন্দোলন ছিল গণহত্যা ভিত্তিক। তারা হরতালের ডাক দিয়েছে, খালেদা জিয়া অবরোধের ডাক দিয়েছে, কিন্তু হরতাল অবরোধ হয়নি, কিন্তু গণহত্যা হয়েছে, মানুষ হত্যা হয়েছে, পেট্রোল বোমা মেরে মানুষকে হত্যা করা হয়েছে। সুতরাং এই অপশক্তি এখনো মাঝে মাঝে ভোল পাল্টায়। ছদ্মাবরণে তারা আবার জনগণের সামনে আসতে চায়। তারা বিচ্ছিন্ন হয়ে গিয়ে আবার জনগণের কাতারে সামিল হওয়ার জন্য নানান রকম কথা পরিকল্পনা নিয়ে এগিয়ে আসতে চায়। এই ব্যাপারে আপনাদের সদা সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭৫-এর পর অবৈধভাবে যারা ক্ষমতায় ছিল তারাই উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারি কর্মকর্তাদের মানুষের সেবায় কাজ করার আহ্বান জানান। বলেন, বর্তমান সরকার বেতন বাড়ানো, পদোন্নতি সহ সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা বাড়িয়েছে। একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র করতে সরকারি চাকরিজীবীদের সহযোগিতা আহ্বান করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৬০তম প্রশিক্ষণ কোর্স সমাপ্ত করেছেন ৭২৫ নবীন কর্মকর্তা। সমাপনী অনুষ্ঠানে কৃতিত্ব অর্জনকারীদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে কাজ করতে এ সময় তাদের নির্দেশ দেন শেখ হাসিনা। জনগণের সেবা করতে হবে, কারণ ওই জনগণের অর্জিত অর্থ কিন্তু বেতন ভাতা সবকিছু আসে। আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে যেন আমাদের কাজগুলি ধীর গতি না হয়। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, কারণ আইনের শাসন ছাড়া কোনো উন্নয়ন অগ্রগতি পায় না। যে সমস্ত কর্মসূচি আমরা হাতে নিই সেগুলির জন্য দ্রুত সম্পন্ন হয়, যাতে অর্থনৈতিক উন্নয়নটা ত্বরান্বিত হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সব থেকে বড় যে জিনিসটা কর্মক্ষেত্রে, সেটা হচ্ছে জনগণের আস্থা, বিশ্বাস অর্জন। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর দেশে একটি দক্ষ সিভিল সার্ভিস প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক সরকারগুলো গণমুখী সব উদ্যোগই বন্ধ করে দেয়। দুর্নীতির যে বিস্তার দেখছি, এটা মিলিটারি রুল যখন কোনো দেশে থাকে, তারা যখন ক্ষমতা দখল করে তখন দুর্নীতির বিরুদ্ধে বক্তৃতা দিয়ে এসে সেই দুর্নীতির উপরেই আশ্রয় নেয় এবং দুর্নীতির প্রসার ঘটায়। দুর্নীতিকেই তারা নীতি হিসেবেই গ্রহণ করে। আমাদের অর্থনীতি যতটা মজবুত হয়েছে, আমরা কিন্তু সকলের বেতন ভাতা বাড়িয়েছি। ১২৩% বেতন আমরা বৃদ্ধি করে দিয়েছি। কেন দিয়েছি? যারা কাজ করবেন তাদের জন্য জব স্যাটিসফ্যাকশন থাকে, সংসারটা সচ্ছলভাবে যেন চালাতে পারেন, দুর্নীতির উপর যেন নির্ভরশীল হতে না হয়। লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অবকাঠামো এবং প্রশিক্ষণ সুবিধা বাড়াতে যত দ্রুত সম্ভব নতুন প্রকল্প নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রকল্প নেন যত। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। যশোরে বোমা বানানোর সময় বিস্ফোরণে আহত 2 জনের মৃত্যু, গুরুতর আহত 3 জন যশোর মেডিকেলে ভর্তি। এবং মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, প্রতিদিন আমদানি হবে 100 কোটি ঘনফুটের সমান তরল গ্যাস। কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে আজও রাজধানীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা মানববন্ধন করেন। এ সময় তারা তনু হত্যার প্রতিবাদে বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগান দেন। একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে পদযাত্রা বের করেন ছাত্র ইউনিয়ন। মিছিলটি শাহবাগে পৌঁছালে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। পরে তনু হত্যার বিচারের দাবিতে আগামী ৩রা এপ্রিল দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি।
তনু হত্যার দ্রুত তদন্ত শেষ করে অপরাধীদের শনাক্ত করে বিচারের মুখোমুখি না করলে বৃহৎ আন্দোলনের হুমকি দেওয়া হয়। তনুর ধর্ষণের সঙ্গে যেই জড়িত থাকুক তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানানো হয় বিক্ষোভ থেকে। দাবি একটাই, এবং যে এই ধর্ষক সে এক বা একাধিক ব্যক্তি যাই হোক না কেন, আমরা তাদের ফাঁসি চাই। আমরা খুব সম্প্রতিকালে 1-2 দিনের মধ্যে দেখতে পাচ্ছি তারা চেষ্টা করছেন কিছু কথা বলার। আমরা এগুলি কিছু বুঝি না। আমাদের ইতিহাস পরিবারের সদস্য, আমাদের একটি ছোট্ট একটি মেয়ে সে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ধর্ষণের শিকার হয়েছে। আমরা এটা বিচার চাই। অস্বাভাবিক মৃত্যু কিংবা হত্যাকাণ্ডের পর মরদেহ ময়না তদন্তকারী চিকিৎসকের কাছে যাওয়ার আগেই নষ্ট হয়ে যায় বেশিরভাগ আলামত। এ কারণে অনেক ক্ষেত্রেই আদালত নির্দেশ দেন পুনঃ ময়না তদন্তের। এমন মত দিয়ে ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন, অপরাধ সংঘটনস্থলে চিকিৎসকের উপস্থিতিতে মরদেহ সংগ্রহ করা হলে এ ধরনের সমস্যা এড়ানো সম্ভব। অপরাধ বিশ্লেষকরা বলছেন, যেহেতু দ্বিতীয়বার ময়নাতদন্তে বেশিরভাগ আলামত নষ্ট হয়ে যায়, তাই প্রথমবারেই নির্ভুল ময়নাতদন্ত প্রয়োজন। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। আদালতের নির্দেশে মৃত্যুর 10 দিন পর বুধবার সোহাগী জাহান তনুর মরদেহ কবর থেকে তোলা হয় পুনর্ময়নাতদন্তের জন্য। এছাড়া বিভিন্ন সময় সাংবাদিক দম্পতি সাগর রুনি সহ বহু লাশ কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয়, কিন্তু কোনো ক্ষেত্রেই দ্বিতীয়বার ময়নাতদন্তে উল্লেখযোগ্য কোনো ফলাফল পাওয়া যায়নি। ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন, মরদেহের হাড়ে কোনো ক্ষত কিংবা বিষ প্রয়োগে হত্যা সহ 2-1টি ক্ষেত্রে দ্বিতীয়বার ময়নাতদন্তে তথ্য পাওয়া যেতে পারে। এছাড়া অন্য কোনো আলামত পাওয়া প্রায় অসম্ভব। যদি কোথাও কোনো ফ্র্যাকচার থাকে, বোনের কোনো ফ্র্যাকচার থাকে, অথবা এমন কিছু পয়জন আছে যে পয়জনগুলা, যেমন কথা হচ্ছে আর্সেনিক খাওয়াইয়া যদি কেউ খাইয়া যদি মারা যায়, ওইগুলি পচে যাওয়ার পরও এগুলি শনাক্ত করা যায়। বোনসে কোনো ইনজুরি নাই, ওইসব কিছু কি হয় দেখা গেছে লাশটা যদি আমি কবর থেকে তুলে আনি, লাশটা যদি 15-20 দিন পরে হয়ে যায়, দেখা গেছে তখন আর কিছুই আলামত থাকে না। তিনি আরো বলেন, উন্নত বিশ্বে এমনকি পাশের দেশ শ্রীলঙ্কা, থাইল্যান্ডেও অস্বাভাবিক মৃত্যু কিংবা হত্যাকাণ্ডের পর মরদেহ সংগ্রহের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকেন চিকিৎসকরা। অন্যদিকে অপরাধ বিশ্লেষকদের মতে, এই ধরনের ঘটনায় প্রাথমিক সুরতহাল প্রতিবেদন যত নিখুঁত হবে, ময়নাতদন্তও তত নির্ভুল হবে। মৃত্যুর কারণটা চিহ্নিত করার ক্ষেত্রে, শনাক্ত করার ক্ষেত্রে এই রিপোর্টটা মূলত সহযোগিতা করে। প্রথম যে ময়নাতদন্ত রিপোর্টটা হবে সেটা যেন যথাযথভাবে করা হয়, সেই ব্যাপারে পদক্ষেপগুলো নেওয়া উচিত। লাশ ওইখানে উদ্ধার করার পরে ইনকোয়েস্ট করার পরে বিভিন্নভাবে হ্যান্ডেলিং করার পরে লাশটা আমার কাছে আসে। হ্যান্ডেলিং এর মাধ্যমে অনেক আলামত নষ্ট হয়ে যায়। সিন অফ ক্রাইমে যদি ডাক্তার যায়, তাহলে ওইখান থেকে আরো কিছু ইনফরমেশন ওই ডাক্তার পাইতে পারে, এবং ওই ইনফরমেশন গুলা এবং লাশটা সে মর্গে আসলো, মর্গে এসে পোস্টমর্টম করার পরে এই জিনিসগুলোর সাথে জিনিসগুলো পর্যালোচনা করে সে যখন রিপোর্টে দিবে, তার রিপোর্টটা তখন মোর অ্যাকুরেট হবে। তবে দুজনেই বলছেন, ময়নাতদন্ত প্রতিবেদন যে কোনো মামলা প্রমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই এটিকে যত বেশি সম্ভব আধুনিক করা প্রয়োজন। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। যশোরে বোমা বানানোর সময় বিস্ফোরণে আহত 5 জনের মধ্যে 2 জন মারা গেছেন। ভোরে চিকিৎসাধীন অবস্থায় ইবাদুল ও সবুজ নামে 2 জনের মৃত্যু হয়। পুলিশ জানায়, গতরাত 9টার দিকে সদর উপজেলার আন্দোলপোতা হাজী মতিউর রহমান ডিগ্রি কলেজের পাশে স্থানীয় রুবেল, ইবাদুল, মোস্তফা, সবুজ ও রকি সহ বেশ কয়েকজন যুবক বোমা তৈরি করছিল। হঠাৎ একটি বোমা বিস্ফোরণ হলে স্প্লিন্টারের আঘাতে রুবেল ও ইবাদুল সহ আহত হয় 5 জন। পরে গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভোরে এদের মধ্যে ইবাদুল ও সবুজ নামে 2 জনের মৃত্যু হয়। টি-20 বিশ্ব আসরের খবর। শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। বর্তমান র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা স্বাগতিক টিম ইন্ডিয়াকে ফেভারিট মানছেন ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন সামি। যদিও মহা গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে যুবরাজ সিংকে পাচ্ছে না ভারত, তবে সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রে কোহলি গেইল দ্বৈরথ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। টি-20তে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের এখন পর্যন্ত 4 দেখায় সাফল্যের পাল্লাটা সমান সমান। আর বিশ্ব আসরে 2 দলের 3 দেখায় 2বারই শেষ হাসি হেসেছিল ক্যারিবীয়রা। আর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে 2 দল মুখোমুখি হয়েছিল একবার। র্যাঙ্কিংয়ের পাতায় টিম ইন্ডিয়ার অবস্থান শীর্ষে হলেও সুপার 10-এ খুঁড়িয়ে খুঁড়িয়ে সেমির মঞ্চের স্বাগতিকরা। আরও স্পষ্ট করলে বিরাট কোহলির ব্যাটে চড়েই সেমিতে ভারত। অন্যদিকে বিশ্ব আসরের আগে আলোচনায় ছিল না ওয়েস্ট ইন্ডিজ। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানদের বিপক্ষে হোঁচটটি বাদ দিলে সুপার 10-এ আধিপত্য দেখিয়েছে ক্যারিবীয়রা।
দুর্দান্ত ফর্মে রয়েছেন গেইল, নবীন এভিন লুইস ও আন্দ্রে ফ্লেচার, তাই লড়াইটা হবে দু দলের ব্যাটে। আমাদের খেয়াল রাখার জন্য ধন্যবাদ। দেশটাকে এগিয়ে নেবার জন্য ধন্যবাদ। কেউ না বুঝলেও আমরা বুঝি। প্রতিদিনের জীবনে একটু ধন্যবাদ সবারই পাওনা, আর তাই সকল গ্রাহকের জন্য রবি নিয়ে এলো ধন্যবাদ প্রোগ্রাম, যেখানে সবার জন্য থাকছে কিছু না কিছু। রবি। 2 বছরের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির লক্ষ্যে আরও এক ধাপ এগোলো বাংলাদেশ। দেশের প্রথম ভাসমান গ্যাস টার্মিনাল নির্মাণে মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির সাথে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে পেট্রোবাংলা। প্রথম দিকে দৈনিক প্রায় 500 মিলিয়ন ঘনফুট গ্যাসের সমপরিমাণ এলএনজি আমদানি করা হলেও পরে দৈনিক 100 কোটি ঘনফুট গ্যাস আমদানির আশা করছে জ্বালানি বিভাগ। দেশে প্রাকৃতিক গ্যাসের স্বল্প মজুত ফুরিয়ে আসছে দিনকে দিন। অগ্রসরমান বাংলাদেশে শিল্পায়ন সহ নানামুখী কাজে চাহিদা বাড়লেও দেশে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন সেই হারে না বাড়ায় বিকল্প হিসেবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। দীর্ঘদিনের পরিকল্পনা আর দর কষাকষির পর্ব শেষে কক্সবাজারের মহেশখালীতে এলএনজির ভাসমান টার্মিনাল নির্মাণে আরও এক ধাপ এগিয়েছে জ্বালানি বিভাগ। সকালে পেট্রোবাংলার সাথে এলএনজি টার্মিনাল নির্মাণে চুক্তি স্বাক্ষরিত হয়েছে মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির। চুক্তি অনুযায়ী 2018 সালের প্রথম প্রান্তিকের মধ্যে টার্মিনালটির নির্মাণ শেষ করবে প্রতিষ্ঠানটি। জানানো হয়, জাহাজে করে এলএনজি এই টার্মিনালে খালাস করে সেখানেই বিশেষ প্রক্রিয়ায় তা গ্যাসে রূপান্তর করে পাইপলাইনের মাধ্যমে পাঠানো হবে দেশের ভেতর। এখন ওরা জিওফিজিক্যাল এবং জিওটেকনিক্যাল স্টাডি করবেন, করে ইঞ্জিনিয়ারিং ডিজাইন করে ওনারা প্রসিড করবেন। মহেশখালী আনোয়ারা পর্যন্ত আমাদের কোনো গ্যাস পাইপলাইন ছিল না, তা আমরা সেই গ্যাস পাইপলাইনের ব্যবস্থা কাজ অলরেডি শুরু হয়ে গেছে। 90 কিলোমিটার কাজের মধ্যে আমাদের অলরেডি 45 কিলোমিটারের গ্যাসের পাইপলাইনের ওয়েল্ডিং এর কাজ শেষ হয়ে গেছে। অনুষ্ঠানে নীতি নির্ধারকরা জানান, এলএনজি আমদানির পাশাপাশি নিজস্ব গ্যাস অনুসন্ধানেও স্থল ও সমুদ্রে চালানো হচ্ছে প্রয়োজনীয় কার্যক্রম। ইনশাআল্লাহ আমরা এই 500 MMCFD দিয়ে যাত্রা শুরু করলাম। 2 বছরের মধ্যে 700, 800, ইভেন 1000 MMCFD ইনশাআল্লাহ আনবো। যারা বিনিয়োগ করতে চায় তাদেরকে আশ্বস্ত করা, যারা অপেক্ষামান আছে তাদেরকে আশ্বস্ত করা যে ইনশাআল্লাহ হেল্প ইজ অন দ্য ওয়ে। আমাদের সব জায়গায় আমরা চেষ্টা করছি। আমাদের অনশোরও আমরা গ্যাস এক্সপ্লোরেশনও কার্যক্রম নিচ্ছি। 108টি ড্রিলিং এর দিকে আমরা যাচ্ছি এবং ভবিষ্যতেও আমাদের এই জ্বালানি সিকিউর করার জন্য কিন্তু আমরা ল্যান্ড বেস টার্মিনাল করতে যাচ্ছি। আগামী কয়েক মাসের মধ্যে প্রয়োজনীয় মাটি পরীক্ষা ও ভূতাত্ত্বিক জরিপ শেষে টার্মিনাল নির্মাণের মূল কাজ শুরু হবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের বিমানবন্দর ও আকাশপথের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালান বার্সিন। এছাড়া বাংলাদেশের সাথে সমন্বিতভাবে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে আলাদা বৈঠক করেন হোমল্যান্ড সিকিউরিটির সদস্যরা। বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালান বার্সিন। এ সময় বাংলাদেশের বিমানবন্দর ও আকাশপথে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলে জানান তিনি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জানান, বাংলাদেশের গৃহীত পদক্ষেপে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট, তবে এক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের পৃথক নির্দেশনা অনুসারে কাজ না করে সবার সাথে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ তাদের। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন ব্লুমবার্নিকাট, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন ডেভিড মিল সহ যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অথরিটির প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী ও সিভিল এভিয়েশন চেয়ারম্যান বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। আমরা বুঝতে পারছি এজন্য সময় লাগবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ সরকার কাজ শুরু করেছে এবং সঠিক পথেই এগোচ্ছে, তবে আমাদের একসাথে কাজ করা প্রয়োজন। তারা বাংলাদেশের মধ্যে বলছে যে বাংলাদেশ ইতিমধ্যে বহু কাজ করেছে, তো এটাকে আরো কোঅর্ডিনেট করার জন্য যাতে চারিদিক থেকে ডিরেকশন আসে, একবার ইউএসএ বললো, একবার ইউকে বললো, একবার অমুকে বললো, তা না করে সবাই মিলে একটা ওয়ার্ক প্ল্যান যদি আমরা করতে পারি এবং এটা টাইমলাইন ঠিক করে দিতে পারি, তাহলে এটা আমরা এগিয়ে যেতে পারবো।
এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁস রোধে প্রেস ও কোচিং সেন্টারগুলোকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। যে সকল ব্যবস্থা নিয়ে এই যে কি বলে ফেসবুক বা ইত্যাদি দিয়ে থাকেন তাদের জন্য আমরা যে ব্যবস্থা নিচ্ছি, এর ফলে আমাদের তদারকি অনেক বেড়েছে। বিশেষ করে যারা প্রেসের সাথে যুক্ত থাকেন, মানে ছাপাখানার সাথে যুক্ত থাকেন, কিংবা যারা কোন না কোনোভাবে কোচিং সেন্টারগুলো এই ধরনের হতে পারে, তারা পুলিশি নজরদারি, বিভিন্ন সংস্থার নজরদারি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারিতে আছেন, তাদের কোনো সম্ভাবনা নেই এবং এটা তার করার কোনো আমরা আশা করি যে কোনো ধরনের কোনো ব্যবস্থা করতে পারবেন না। দুপুরের সময় আরো থাকছে। সাংবিধানিক বাধা থাকায় মিয়ানমারের প্রধানমন্ত্রীর মতো দায়িত্ব পালন করবেন অং সান সুচি। বিশেষ পদ সৃষ্টির জন্য খসড়া বিল আনা হচ্ছে। শিক্ষা প্রক্রিয়ার ছোট্ট একটা অংশ পরীক্ষা, কিন্তু এখন যেন পরীক্ষায় মুখ্য, বাকি সব গৌণ। স্কুল পর্যায়ে পাবলিক পরীক্ষা ছাড়াও ছোট বড় নানা টেস্টের আড়ালে শিক্ষার্থীদের প্রতিদিনই অংশ নিতে হয় বিভিন্ন পরীক্ষায়। এতে পরীক্ষার ভারে জর্জরিত শিক্ষার্থীরা হারিয়ে ফেলছে জ্ঞানের প্রতি আগ্রহ। শিক্ষাবিদরা মনে করছেন, শিক্ষার্থীদের ওপর পরীক্ষার বোঝা চাপিয়ে নয়, বরং আধুনিক ও আনন্দময় শিক্ষা পদ্ধতি চালুর ব্যাপারে মনোযোগী হওয়া উচিত রাষ্ট্রের। পারমিতা হিমের রিপোর্ট। জানার জন্য তো পড়াশোনা করতে হয়, সেই সময়টাকে আসলে পাচ্ছ না? আসলে এত বইয়ের কারণে মানে খুব স্ট্রেস হয়ে যায় আমাদের জন্য। একটার পর একটা এক্সাম, সিটি, তারপর প্রি টেস্ট, এগুলো থাকেই, মানে প্রচুর চাপেই। হাফ ইয়ার এক্সামের আগে 2টা ক্লাস টেস্ট হচ্ছে, একটা কভার করতে না করতে আরেকটা চলে আসতেছে, ভালোভাবে মেনটেন করতে পারতেছি না, বা বাসায় যে আব্বু আম্মু চাপ দিচ্ছে, স্কুলের টিচার চাপ দিচ্ছে। 2009 থেকে পিএসসি আর 2010 থেকে জেএসসি। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে এখন পাবলিক পরীক্ষা মোট 4টি। যোগ হয়েছে তথ্য প্রযুক্তি, কর্মমুখী শিক্ষার মতন নতুন নানা বিষয়। বেড়েছে বইয়ের সংখ্যা। সেই সাথে সবগুলো শ্রেণীতেই সারা বছর ধরে শিক্ষার্থীদের দিতে হয় নানা রকম টেস্ট। এই পরীক্ষা কেন্দ্রিকতাকে সামগ্রিক শিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতিকর বলে মনে করছেন শিক্ষাবিদরা। পরীক্ষার সংখ্যা বৃদ্ধি এইটা কিন্তু শিক্ষার জন্য খুব ক্ষতিকর হচ্ছে। আর পরীক্ষা কেন্দ্রিকতা এইটা থেকে বেরোতে না পারলে আমাদের শিক্ষার কোনো উজ্জ্বলতা বা যে স্বপ্ন আমরা দেখছি ভবিষ্যতে, সেই স্বপ্ন আমরা গড়ে তুলতে পারবো না। এই যে ফুরসত নেই বাচ্চাগুলোর জীবনে, এই 24টা ঘন্টার প্রায় বেশিরভাগ চলে যাচ্ছে পাঠ্য বই, কোচিং, এগুলির পিছনে, তাহলে তার জীবনটা তাহলে কি? উন্নত দেশে তো বটেই, বিশ্বের কোনো দেশেই স্কুল পর্যায়ে এতগুলো পরীক্ষা কিংবা টেস্ট থাকে না। বিশ্বমানের শিক্ষা চালু করতে হলে রাষ্ট্রকেই এ ব্যাপারে সচেতন হতে হবে বলে মনে করেন শিক্ষাবিদরা। পরীক্ষা থাকবে, কিন্তু যত কম হয় ততই ভালো। এবং শিক্ষানীতি এটা ভুল যে পরীক্ষার সংখ্যা বাড়ালে বা পরীক্ষা পদ্ধতি পরিবর্তন করলে শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে, এটা খুবই ভুল ধারণা। মান এবং বিস্তার একই সঙ্গে হাত ধরাধরি করে যাবে, যেটি পৃথিবীর সব দেশেই যায়। তাহলে আমাদের সেই মানের প্রতি আগ্রহ জন্মাতো এবং মানের অর্জনের জন্য আমরা তখন সমস্ত শক্তি নিয়োগ করতাম। শিক্ষাবিদরা বলছেন, শিক্ষার্থীদের উপর পরীক্ষার বোঝা না বাড়িয়ে রাষ্ট্রের উচিত শিক্ষার গুণগত মান বাড়ানোর দিকে এখনই মনোযোগ দেয়া। তাহলে আমাদের সেই মানের প্রতি আগ্রহ। পারমিতা হিম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ ফিলিপিন্সে পাচারের ঘটনায় সাবেক 2 কর্মী মায়া দিগুইতো ও অ্যাঞ্জেলা টোরেসের বিরুদ্ধে মামলা করেছে রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসি। মানি লন্ডারিং মামলায় ব্যাংকটির জুপিটার শাখার সাবেক ব্যবস্থাপক মায়া ও জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা টোরেসের বিরুদ্ধে $8.10 কোটি পাচারের অভিযোগ আনা হয়েছে। ফিলিপিন্সের সংবাদ মাধ্যম ABS-CBN-কে একথা জানিয়েছেন আরসিবিসি গ্রুপের আইনজীবী মিশেল এস্তাভিলো। তবে এই 2 কর্মী ছাড়াও আরও জুপিটার শাখার একজন কর্মী এই কেলেঙ্কারির সাথে জড়িত থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। সন্দেহভাজন ওই কর্মীর নাম আদ্রিয়ান জিউসিকো। এর আগে ফিলিপিন্সের সিনেট শুনানিতে আরসিবিসির এই কর্মীর জড়িত থাকার অভিযোগও উঠে আসে। এই আদ্রিয়ানই আরসিবিসির অন্যান্য শাখার কর্মীদের সাথে মায়ের বৈঠকের ব্যবস্থা করে দিয়েছিলেন। এর আগে অর্থ পাচারের ব্যবহৃত 4টি ভুয়া অ্যাকাউন্টের মধ্যে জেসি ল্যাগোরোসাস অ্যাকাউন্টটিতে আদ্রিয়ানোর ছবি ব্যবহার করা হয়। আদ্রিয়ানো ছাড়াও দেগুইতোর পরিচিত অন্য ব্যাংকের আরও একজন কর্মী এ ঘটনায় জড়িত থাকতে পারে বলেও ধারণা করছেন আরসিবিসি গ্রুপের আইনজীবী মিশেল এস্তাভিলো। এদিকে অনুমতি ছাড়াই জাল অ্যাকাউন্ট খুলে তাতে অর্থ লেনদেন করার অভিযোগে মায়া ও টোরেসের বিরুদ্ধে আলাদা মামলা করার কথা জানিয়েছেন ফিলিপিন্সের ব্যবসায়ী উইলিয়াম গৌর আইনজীবী রোমান এসগুয়েরা। Ayaw munang magbigay ng detalye.
মিয়ানমারে সাংবিধানিক বাধার কারণে এনএলডি প্রধান অং সান সুচি প্রেসিডেন্ট হতে না পারলেও কার্যত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তিনি। এরই মধ্যে তার জন্য বিশেষ পদ তৈরির কাজও শুরু হয়েছে। দেশটির সংবিধানে প্রধানমন্ত্রীর পদ না থাকলেও সুচির জন্য রাষ্ট্রের উপদেষ্টা নামের নতুন একটি পদ সৃষ্টির খসড়া বিল প্রস্তুতের কাজ শুরু হয়েছে বলে জানায় গণমাধ্যম। এদিকে বুধবার দায়িত্ব গ্রহণের পরপরই মিয়ানমারের সংবিধানে সংস্কার আনার ঘোষণা দেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট চিন কিয়াও। একই সঙ্গে দেশে পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনারও প্রতিশ্রুতি দেন তিনি। ভারতের কলকাতায় নির্মাণাধীন একটি ফ্লাইওভারের একাংশ ধসে পড়ে অন্তত 10 জন নিহত, বেশ কয়েকজন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় সময় দুপুরের দিকে কলকাতার গণেশ টকিজ এলাকায় এ ঘটনায় বহু মানুষ আটকে আছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। জীবিতদের উদ্ধারে উদ্ধারকর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজন অংশ নিচ্ছে। উত্তর কলকাতায় ফ্লাইওভারটির উড়ালপুরের একাংশ একটি যাত্রীবাহী বাসের উপর ধসে পড়ে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। একেবারে সন্দীপ, এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় প্রশ্ন এবং সবচেয়ে বড় কাজ, যত দ্রুত উদ্ধার সম্ভব। সন্দীপ, তবুও যদিও এই প্রসঙ্গ নারী টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল 3টায়। সুপার 10-এর ম্যাচে গ্রুপ এতে অপরাজিত থেকে সেমিফাইনালে ওঠা নিউজিল্যান্ড আছে দারুণ ছন্দে। দলের ব্যাটিং লাইন আপের সাথে বোলিং লাইন আপও দারুণ শক্তিশালী কিউই নারীদের। দলের অন্যতম ব্যাটসম্যান সুজি বেটস আছেন শীর্ষ ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয়তে। এছাড়া র্যাচেল প্রিস্টো ফর্মে আছেন পুরো বিশ্ব আসর জুড়ে। তাই ব্যাটিং লাইন আপ মোটো ভাবাচ্ছে না নিউজিল্যান্ড দলকে। পাশাপাশি এবারের আসরের শীর্ষ উইকেট সংগ্রাহকের তালিকায় প্রথম অবস্থানে আছেন লেই ক্যাসপারেক। তাই বোলিং বিভাগও প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য হুমকি হয়ে উঠতে পারে। এদিকে গ্রুপ পর্বের 4 ম্যাচে একটি ম্যাচে হারতে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ নারী দলকে। যদিও দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান স্টেফেনি টেইলর দারুণ ফর্মে আছেন এবারের আসরে। পাশাপাশি 4 ম্যাচে 7 উইকেট নিয়ে পেসার ডেঞ্জার ডটিনো কিউইদের বিপক্ষে জ্বলে ওঠার অপেক্ষায় আছেন। তবে র্যাঙ্কিংয়ের বিচারে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে আছে নিউজিল্যান্ডই। দুপুরের সময়ে পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে কেরানীগঞ্জ ও যশোরে শিশু সহ 2 জন নিহত। কয়েকটি জায়গায় জাল ভোটের অভিযোগ বর্জন। 3 প্রিজাইডিং অফিসার আটক। দুর্নীতির মানসিকতা দূর করতে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাড়ানো হয়েছে বললেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দারিদ্র্য দূর করার ঘোষণা। বিমানবন্দরের নিরাপত্তা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির বৈঠক। বাংলাদেশ সরকারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ। তনু হত্যার বিচার দাবিতে আজও রাজধানীতে বিক্ষোভ। অস্বাভাবিক মৃত্যুর পর ময়নাতদন্তের আগেই নষ্ট হয়ে যায় বেশিরভাগ আলামত, বলছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। এবং ওয়ার্ল্ড টি-20-র দ্বিতীয় সেমিফাইনালের সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে ভারত ওয়েস্ট ইন্ডিজ। আলোচনার কেন্দ্রে কোহলি গেইল দ্বৈরথ। এই ছিল দুপুরের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সমনিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।